সন 1833 যখন বানিয়াজ সম্প্রদায়ের মানুষ দুবাই এসে বসবাস শুরু করেছিল। দুবাই তখন আবুধাবির নিয়ন্ত্রণাধীন এক মরুভূমির নগর। তখন এই জায়গাটি জেলেদের গ্রাম হিসেবে পরিচিত ছিল। তারও আগে এই জায়গাটি পর্তুগিজ, ব্রিটিশ ও কাশ্মীর ক্ল্যান নিজেদের মতো করে ব্যবহার করত। 1894 সালে কিছু ব্যবসায়ী দুবাই আসে এবং এখানে ব্যবসা স্থাপন করে, কারণ এখানে ব্যবসার উপর ট্যাক্স খুবই কম ছিল। কিন্তু এরপরও দুবাইয়ে মাছ ধরা ছাড়া উল্লেখযোগ্য তেমন কোনো কাজ ছিল না, আর এটা তখনও শুধুমাত্র একটা গ্রাম হিসেবে পরিচিত ছিল। 1912 সালে দুবাইয়ের শাসনভার আসে শেখ সাইদ বিন মাকতুমের হাতে, যাকে দুবাইয়ের ফাউন্ডারও বলা হয়। তখন দুবাই পার্ল ইন্ডাস্ট্রি অর্থাৎ মুক্তা শিল্প থেকে সবচেয়ে বেশি আয় করত। মাছ এবং মুক্তা, দুবাইয়ের অর্থনীতি সমুদ্র নির্ভর এই দুটো আয়ের উপর নির্ভরশীল ছিল। তবে 1958 সালে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। এই বছর দুবাইয়ের মসনদে বসে শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম। তিনি সেই ব্যক্তি যে দুবাইকে একটা ফিশিং ভিলেজ থেকে শহর বানিয়ে ফেলেছে। দুবাই ছিল পূর্ব এবং পশ্চিমের বাণিজ্যিক রুট। শেখ রাশিদের হাতে শাসনভার আসার পর তিনি দুবাই ক্রিক, যেখানে বাণিজ্যিক জাহাজগুলো এসে ভিড়ত, সেই খাঁড়িটি গভীর করার কাজ শুরু করেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, খাঁড়ি আবার কি? নদী মোহনার কাছে জলস্রোত খুবই বেশি থাকলে, অথবা সমুদ্র বেশি গভীর হলে, বা সমুদ্রের অপসারণ ক্ষমতা খুব বেশি হলে মোহনার কাছে পলি সঞ্চিত হতে পারে না, তাই কোনো বদ্বীপ গঠিত হয় না। এই অবস্থায় নদীর মোহনাটি যথেষ্ট খোলা ও প্রশস্ত হলে সেই মোহনাটিকে খাঁড়ি বলে। দুবাই ক্রিকটি অনেক ছোট ছিল। দূরদর্শী শেখ রাশিদ বিন সাইদ জানত এখানে বড় ও মডার্ন বাণিজ্যিক জাহাজ রাখা সম্ভব না। তিনি এই প্রজেক্টের পেছনে বিশাল বাজেট ব্যয় করেন। এই বাজেটের পরিমাণ দুবাইয়ের বাৎসরিক আমদানির চেয়েও বেশি ছিল, তাই এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য তিনি ঋণও নিয়েছেন। নিঃসন্দেহে অনেক বড় রিস্ক ছিল, কিন্তু শেখ রাশেদ জানত এই প্রজেক্ট দুবাইয়ের অর্থনীতিতে অনেক প্রভাব ফেলবে, এবং বাস্তবে তাই হয়েছে। তার এই প্ল্যান সফলও হয়েছে। বড় বড় বাণিজ্যিক জাহাজ দুবাইয়ের বন্দরে আসা শুরু হয়েছে, আর দুবাইয়ের গোল্ড মার্কেটও বড় হওয়া শুরু করেছে। শেখ রাশিদ ফ্রিকোয়েন্টলি ইউরোপ ও ইংল্যান্ড ভিজিট করত। সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ওনার খুব ভালো লাগতো। বিশেষ করে লন্ডনের রাস্তা আর আন্ডারগ্রাউন্ড ট্রেন সিস্টেম ওনার খুব পছন্দ ছিল। মনে মনে উনিও চাইতো দুবাই একদিন এমনই মডার্ন শহর হবে, আর তার এই মনোবাসনা পূরণের জন্য তিনি দুবাইকে একটা মডার্ন শহরে রূপ দেওয়া শুরু করে। 1959 সালে তিনি দুবাইতে একটা মডার্ন এয়ারপোর্ট তৈরি করেন। এরপর দুবাইয়ে বিদ্যুৎ সংযোগ, টেলিফোন সেবা ও পোর্টস নির্মাণ সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ শুরু করেন। অনেকেই ধারণা করত শেখ রাশিদ টাকা অপচয় করছে। দুবাই কখনোই একটা মডার্ন ও আন্তর্জাতিক মানের শহর হতে পারবে না। কিন্তু 1966 সালে এক ঝলকেই দুবাইয়ের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। দুবাই তেলের খনি আবিষ্কার করে ফেলেছে। শেখ রাশিদ তখন তার ক্যাবিনেট সদস্যদের বলেছিল, আমার কাছে একটা ভালো সংবাদ এবং একটা খারাপ সংবাদ আছে। ভালো সংবাদ হলো আমরা তেলের খনির সন্ধান পেয়েছি, আর খারাপ সংবাদটি হলো এই খনিতে খুব বেশি তেল নেই। যেমনটা আগে বলেছিলাম, শেখ রাশিদ একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন। তিনি জানতেন দুবাই শুধু তেলের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, তাই তিনি তেল থেকে আয় করা অর্থ ব্যবহার করে দুবাইয়ের নতুন নতুন প্রজেক্ট শুরু করেন। তিনি সারা বিশ্ব থেকে বড় বড় ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের নিয়ে আসে দুবাইকে নতুন রূপ দেওয়ার জন্য। 1989 সালে তিনি দুবাইয়ে একটা উঁচু স্থাপনা নির্মাণ করেন। সেই স্থাপনাটি হলো দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এছাড়াও আরও অনেক বড় বড় প্রজেক্ট চলমান রেখেই 1990 সালে শেখ রাশিদ দুনিয়া ত্যাগ করেন। মারা যাওয়ার আগে তিনি একটি গ্রামকে উন্নত একটি বন্দর ও বাণিজ্যিক হাব বানিয়ে দিয়ে যান। বর্তমানে দুবাইয়ের আমির তারই ছেলে শেখ মোহাম্মদ বিন রাশিদ বিন আল মাকতুম। বাবার দেখা স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন বিন রাশিদ। বাবা ও ছেলের কাজের সফলতা দেখা যায় আজকের জৌলসপূর্ণ দুবাইয়ের দিকে তাকালে। ক্ষমতায় আসার পর শেখ রাশিদ দুবাইতে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ শুরু করে। তবে তার এই দীর্ঘ পথ সহজ ছিল না। বড় বড় ইমারত নির্মাণের শুরুতেই উনি কঠিন সমস্যার মুখোমুখি হয়, আর সেই সমস্যাটা ছিল কাঁচা মাটির উপর এত বড় বড় ইমারত কিভাবে দাঁড় করানো যায়। তবে শেখ মোহাম্মদ বিন রাশিদ তার বাবার মতোই তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন। তিনি এই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন। দুবাইয়ের আত্রাস পাহাড় ভি শেপে তৈরি হয়ে আছে। মোহাম্মদ বিন রাশিদ ধারণা করেন এখানে কোনো এক সময় নিশ্চয়ই পানি ছিল, তাই পাহাড়টি এমন শেপ কাটা। তিনি এখানে ড্রিলিং করালেন এবং দেখা গেল সত্যিই সেখানে পানি ছিল। আর এই পানি এবং আত্রাসের পাথর দুবাইয়ের আকাশচুম্বী উঁচু উঁচু বিল্ডিংকে দাঁড় করিয়ে রাখতে কাজে এসেছে। যেখানে অন্য সব আরব রাজারা তাদের তেলের উপর নির্ভরশীল, তেলের আয় দিয়েই নিজেদের দেশ চালায়, সেখানে শেখ মোহাম্মদ বিন রাশিদ আগেই অনুমান করে নিয়েছিলেন যে দুবাইকে তেলের উপর বাঁচিয়ে রাখা সম্ভব না।
বর্তমান লাক্সারিয়াস শহর দুবাইয়ের অর্থনীতিতে তেলের অবদান মাত্র 1%। বাকি 99% অর্থ দুবাই বাণিজ্য থেকে আয় করে। শেখ মোহাম্মদ বিন রাশিদের ভিশনারি প্ল্যানিং আর বুদ্ধির কারণে দুবাই আজ বিশ্বের সবচেয়ে ধনী শহরের মধ্যে একটি। উনি দুবাইতে এমন এমন প্রজেক্ট চালু করেছেন যা সারা পৃথিবীর মনোযোগ দুবাইয়ের দিকে টেনে এনেছে। যেমন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, দুনিয়ার সবচেয়ে বড় বড় শপিং মলের মধ্যে অন্যতম দুবাই মল ছাড়াও দুবাইতে আছে প্রচুর আলিশান হোটেল, যার মধ্যে বুর্জ আল আরব অন্যতম। এই বুর্জ আল আরব হোটেলটি পৃথিবীর মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস হোটেল। তাছাড়া দুবাইয়ে আছে অসম্ভব সুন্দর একাধিক আর্টিফিশিয়াল আইল্যান্ড। দুবাইয়ের এয়ারলাইন এমিরেটস এয়ারলাইন পৃথিবীর সেরা এয়ারলাইনগুলোর একটি। এই সবগুলো সুবিধা সারা পৃথিবীর মানুষের আকর্ষণ দুবাইয়ের দিকে টেনে এনেছে। দুবাইয়ে অনেক ফ্রি জোন আছে, যেখানে সব ধরনের ট্যাক্সে ছাড় দেওয়া হয়। তাই সারা পৃথিবী থেকে অনেক বড় বড় ব্যবসায়ী দুবাইতে গিয়ে ব্যবসা স্থাপন করে। এই ফ্রি জোন দুবাইয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলে, যা তাদের মোট অর্থনীতির প্রায় 20%। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন হওয়ার ফলে এখানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই এখানে চাকরি করছে প্রায় 1.5 কোটির বেশি মানুষ। বর্তমানে দুবাইতে সেটেলড হওয়া 80%-এর বেশি মানুষ বহিরাগত, যারা বিভিন্ন দেশ থেকে এসে দুবাইতে সেটেলড হয়েছে। এই লাক্সারিয়াস শহরটি নির্মাণ করতে প্রচুর লেবারেরও প্রয়োজন। তাই এখানে নেপাল, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রচুর মেহনতি মানুষ কাজ করে এবং অর্থ উপার্জন করে তা পাঠাচ্ছে নিজ নিজ দেশে ভালোবাসার মানুষদের কাছে। এই শহরটিতে প্রচুর ধনীরও বসবাস আছে, যাদের কাছে আনলিমিটেড অর্থ আছে। দুবাইয়ে সেই সব ধরনের সুবিধা আছে যা সারা পৃথিবীর বড় বড় মিলিয়নিয়ার্স ও বিলিয়নিয়ার্সদের এই শহরের দিকে টেনে আনে।